সম্মানিত লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়াল ফিয়ার মিডনাইট হরর এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনারা কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঘটনাটি পাঠিয়েছে আমাদের কাছে চট্টগ্রামের ইয়াকুব আলী নামে একজন ভাই। উনি বহু বছর যাবত সৌদি আরবে কর্মরত রয়েছেন। উনি মূলত সৌদি আরবের একটা 5 স্টার হোটেলে সম্মানিত গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি ওই হোটেলের বিভিন্ন যারা পর্যটক এদেরকে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করেন। উনি মূলত ঘটনাটি শুনেছেন তার সহকর্মী আব্দুর রহমান নামে একজন ভদ্রলোকের কাছ থেকে। উনি মূলত আরবের স্থায়ী বাসিন্দা। উনি বেদুইন সম্প্রদায়ের একজন লোক। উনি সৌদি আরবের মরুভূমি সম্বন্ধে ভালোভাবে জ্ঞান রাখেন। উনি মূলত ওখানে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন ওনার হোটেলে। এক সময় দুজনের কথাবার্তা বলার সাথে সাথে উনি ওনার জীবনের একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এই ইয়াকুব আলী ভাইয়ের কাছে শেয়ার করেন। মূলত আমরা আজকে ওই ইয়াকুব আলী ভাইয়ের উনি যে ঘটনাটা শুনছেন আব্দুর রহমান সাহেবের কাছ থেকে, ওই ঘটনাটা মূলত আপনাদের সাথে শেয়ার করব। সময়টা 1992 সাল নভেম্বর মাসের মাঝামাঝি। সৌদি আরবে কিছু কিছু জায়গায় হালকা হালকা কুয়াশা পড়ছে। এরকম এক সকালবেলা আব্দুর রহমান ভাইয়ের কাছে একটা হোটেল থেকে ফোন আসলো যে আপনাকে এক জায়গা ট্যুরিস্ট গাইড হিসেবে যাইতে হবে মরুভূমির মাঝখানে, যেটা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটা অনেক বড় একটা মরুভূমি। উনি বললো ঠিক আছে, আমি আসতেছি। আমি কথা বলে উনি ওনার বাসায় রেডি হয়ে উনি একদম সুন্দরভাবে ওনার যেখান থেকে ফোন দিয়েছে, যে এজেন্সি ওনাকে ফোন দিয়েছে, এজেন্সির কাছে উনি এসে যান। উনি এসে দেখেন যে 2টা আধুনিক ল্যান্ড ক্রুজার গাড়ি রেডি হয়ে আছে। তার মানে গাড়ি দেখে উনি বুঝতে পারছেন যে এনারা অনেক যারা যাবে খুবই প্রভাবশালী লোকজন। একটু পর উনি দেখতে পেলেন যে 4জন যুবক যে ওনাদের সাথে যাবে, গাড়ির ড্রাইভারও আছে। ওনারা একদম রওনা দিয়ে দিলেন। উনি ছেলে 4টাকে দেখে বুঝতে পারছেন যে এরা আরবের শিক্ষিত এবং প্রভাবশালী ঘরের সন্তান। এরপর উনি ওনাদের সাথে পরিচয় হলেন। যুবক যারা ছিল তারা ওদেরকে বলল যে যারা 4জন, ফাহাদ, খালিদ, সুলতান এবং তারেক। যুবক 4জন এবার ঠিক করছে যে শীতের শুরুতে ওরা চরম রোমাঞ্চের খোঁজে বের হবেন। তাই তো উনি ওই আব্দুর রহমান ভাইকে সাথে নিয়েছেন যে তারা যাতে মরুভূমি সুন্দরভাবে দেখতে পারেন। তাদের লক্ষ্য ছিল যে সাধারণ পর্যটকদের সীমানা ছড়িয়ে যে একদম যেখানতে উপত্যকার গভীরে, যেখানে দিগন্ত কেবল বালুর সমুদ্রে মিশে যাওয়া যায়, এরকম কোনো জায়গায় তারা যাবেন। আব্দুর রহমান ভাই ওদেরকে সতর্ক করলেন যে মরুভূমির নিজস্ব কিন্তু একটা ভাষা আছে, আর তার কিছু গোপন এলাকা আছে যা কেবল আমাদের জন্য বরাদ্দ নয়। আর ওই জায়গাগুলো হচ্ছে কিন্তু অন্যদের জন্য বরাদ্দকৃত। কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত এই যুবকরা তো আর সব কিছু বিশ্বাস করবে না। তারা কিন্তু একদম হেসে উড়িয়ে দিল। এরপর তারা তাদের গাড়িতে তাদের যা প্রয়োজনীয় খাবার দাবার, পানি, শুকনো খাবার, তারা ওখানে বেস ক্যাম্প করবে। বেস ক্যাম্পের জন্য গ্যাসের চুলো এবং আরও কিছু জিনিসপত্র নিয়ে ওরা সুন্দরভাবে গাড়ির মধ্যে উঠলো। সাথে আব্দুর রহমান ভাই উঠলো। এরপর ওরা আস্তে আস্তে রওনা দিল। ওরা যাচ্ছে, প্রথম গাড়িটাতে
আব্দুর রহমান ভাই বসছে, পেছনে আর একটা গাড়ি, ওরা সবাই আসতেছে। ওরা যাইতে রাস্তা দিয়ে যাচ্ছে 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 বিকালের এই বেলা, বিকালের এই দিকে তারা একটা মরুভূমির মধ্যে প্রবেশ করলো। মরুভূমির মধ্যে প্রবেশ করার পর ওরা মরুভূমি থেকে আরও গভীরে ঢুকতে ঢুকতে যে ওদের সন্ধ্যা বেজে গেছে। এরপর আব্দুর রহমান ভাই বলল, আমাদেরকে তো এখন থাকতে হবে, এক জায়গায় থামতে হবে এবং এখানে ক্যাম্প করতে হবে। ক্যাম্প বলতে ওরা আরও সামনে যাবে না, যে ক্যাম্পের মাধ্যমে ওরা রাতে যা কিছু যদি ওরা খায়, ঘুমাবে, খাবে। এরপর ওদের আব্দুর রহমান ভাইয়ের কথা শুনে সবাই ওরা নামলো। নামার পর দেখলো যে জায়গাটা শুধু মরুভূমি, কি শুধু বালু আর বালু, মরুভূমির দিগন্ত প্রান্তর, যেদিকে চোখ যায় শুধু বালুর রাশি আর বালুর রাশি। এই জায়গার মধ্যে ওরা সুন্দরভাবে ক্যাম্প করলো, ওদের মালামাল নামাইলো, রেস্ট করলো। একটু পর সন্ধ্যা হলো। সন্ধ্যার পর সবাই একটু এদিক ওদিক ঘুরলো, যেদিকে যাওয়া যায়, কিন্তু না কোনো জায়গার ভাল লাগতেছে না ওদেরকে। এরপর ওরা ক্যাম্পে ফেরত আসলো এবং ওরা রাতের খাবারের জন্য আয়োজন করলো। ওরা গ্যাসের চুলে টুলা জালে ওখানে রান্না বান্না করলো, চিকেন বারবিকিউ করলো এবং ওরা সবাই মিলে খেয়ে রাতের মধ্যে ওরা ঘুমিয়ে পড়লো। ওরা কত সময় ধরে ঘুমাইছে এটা আসলে বলতে পারবে না। আনুমানিক রাত 3টা হবে। 3টার সময় ওনারা বুঝতে পারলো যে চতুর্দিক দিয়ে খালি আওয়াজ হচ্ছে, মানে একদম বালু ঝড় উঠলে যেরকম আওয়াজ, শুধু শোষো আওয়াজ হচ্ছে। এরা তো সবাই ধরপর করে একদম বিছনা থেকে উঠলো, উঠি দেখে যে একদম অন্ধকার হয়ে আছে। ওনারা কি করবে না কিছুই বুঝতে পারছে না। একটু পর শুরু হয়ে গেল বালুঝড়, এবং বালুঝড় এমনভাবে শুরু হলো যে ওরা ক্যাম্প করছে, ক্যাম্পের যে তাঁবু, যে বালু ঝড়ের সাথে একদম উড়িয়ে চলে গেল। এরপর ওরা তাড়াহুড়া করে একদম ওদের গাড়ির মধ্যে যে সবাই বসলো। গাড়ির মধ্যে বসার পর ওরা একটা জিনিস খেয়াল করলো যে মানুষ আকৃতির কি যেন চতুর্দিক দিয়ে একদম দৌড়াদৌড়ি করতেছে, যে আর শব্দ করতেছে, একদম বিকট জোরে আওয়াজ করতেছে। এরপর ওরা ওই গাড়ির মধ্যে বসে গাড়ি লক করে দিয়ে আছে। আর আব্দুর রহমান ভাই ওদেরকে বলল যে আপনারা যদি ইসলামী কিছু জানেন, সূরা যদি আপনারা পড়তে পারেন, কোনো দোয়া পড়তে পারেন, এগুলো আপনারা পড়েন। আমার মনে হয়েছে এই জায়গাটা সুবিধাজনক নয়, কারণ আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম যে মরুভূমির এমনও জায়গা আছে যেগুলো খুবই ভয়ঙ্কর, যে সেগুলোতে খুবই ভীতিকর অবস্থা হয়ে থাকে। কাজে আমরা আবার এরকম আজকে কোনো ভয়ের মাঝখানে এসে পড়লাম না। তো কাজে আপনাদের যদি একটু দোয়া জানা থাকে, ছোট দোয়া কোরআন শরীফের, এগুলো পড়েন। আর আব্দুর রহমান ভাই উনি মনে মনে সূরা পড়তেছে এবং আল্লাহর নাম ডাক দিতেছে। ওনারা এই সময় এক সময় হলো যে ওনার গাড়িদের মধ্যে একদম ভয়ে একদম ঘুমিয়ে পড়ছেন। সকালবেলা যথারীতি ওরা সবাই ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ওরা একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পান। ওরা দেখতে পান যে আমরা কালকে ছিলাম মরুভূমির বিশাল মাঝখানে, কিন্তু আজকে আমরা এখানে কই? ওদের সামনে দিগ্ভ্রান্ত হয়ে ওরা দেখতে পান যে ওদের সামনে একটা বালুর পাহাড় অবস্থিত, এবং এই পাহাড়ের মাঝখানে ওরা অবস্থান করতেছে। দিগ্ভ্রান্ত হয়ে তারা যখন বালির পাহাড়ের গোলকধারে ঘুরছিল, তখন হঠাৎ সূর্যের আলোয় তারা একটা অদ্ভুত জায়গা দেখতে পান। দুটি বিশাল কালো পাহাড়ের মাঝখানে একটি সমতল ভূমি, আর তার ঠিক কেন্দ্রে পাথরের তৈরি একটি প্রাচীন কুয়ো। মরুভূমিতে পানির কুয়ো পাওয়াটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। তাই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানে তাঁবু। 4 জনে যখন ওরা আস্তে আস্তে কুয়োটার কাছে যান, তখন
খালিদ লক্ষ্য করেন যে কুয়ার চারপাশে পাথরগুলো সাধারণত মরুভূমির পাথর নয়, সেগুলো মসৃণ আর তাতে খোদাই করা রয়েছে প্রাক ইসলামী যুগের কিছু লিপির মতো কিছু চিহ্ন, যেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারেক কুয়ার ভেতরে তার যে একটা শক্তিশালী হ্যালোজেন টর্চের আলো ফেলেন। কুয়াটি প্রায় 50 ফুট গভীর এবং সম্পূর্ণ সূক্ষ্ম, কিন্তু টর্চের আলো কুয়ার তলদেশে যখন গেল তখন তাতে তারা যে জিনিসটা দেখতে পেল তাদের তখন লোম শিউরে উঠল, পুরো শরীর শীতল স্রোত বয়ে গেল। তারা দেখতে পেল কুয়ার তলায় ছড়ানো ছিল প্রাচীন কিছু পশুর হাড়, মানুষের মাথার খুলির মতো কিছু বস্তু। কিন্তু তার আরও অবাক হলো যে পশুর যেগুলো হাড় ছিল সেগুলো দিয়ে নিখুঁত জ্যামিতিক বৃত্ত তৈরি করা ছিল, আর সেই বৃত্তের মাঝখানে পড়েছিল মানুষের মাথার অবয়বের মতো কালো পাথরের একটা পুতুল, যার গায়ে অজস্র সুচ ফুরানো ছিল এবং পুতুলটির মাথা বাঁধা ছিল আসল মানুষের চুল দিয়ে। তার ঠিক পাশে আর একটা জিনিস তারা দেখতে পেল মরচে পড়া লোহার একটা চাবি। ওদের 4 জনের মাঝে যে সুলতান নামে ছেলেটা ছিল, সে ছিল খুব একটু সাহসী আর একটু নাস্তিক ঘরানার। তিনি হেসে বললেন, এগুলো প্রাচীনকালের বেদুইনদের কুসংস্কার। তিনি একটি দড়ি বেয়ে কুয়ার ভেতরে নেমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। বাকিরা নিষেধ করলো, কিন্তু তিনি শুনলেন না। তিনি বলেন যে এগুলো আমাকে দেখতে হবে, এই জিনিসগুলো কি। তিনি একটি দড়ি বেয়ে কুয়ার ভেতরে নেমে যান। সুলতান নিচে নেমে পুতুলটি স্পর্শ করলেন না, কিন্তু কৌশলবশত মরচে পড়া লোহার চাবিটি কুড়িয়ে পকেটে পুরে উপরে আসেন। সেটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তারা জানতেন না কিছু চাবি কোনো তালা খোলার জন্য নয়, বরং কোনো কিছুকে বন্দি করে রাখার জন্য তৈরি হয়। চাবিটি স্থানচ্যুত হতেই শতাব্দীর পুরনো সেই তিলিসম, যেটা কালো জাদুর বাঁধন, সেটি ভেঙে যায়। তারা অনেক ওই কুয়ার জায়গা থেকে তারা তাদের তাঁবুর কাছাকাছি আসেন এবং সেই দিনটা ওদের সুন্দরভাবে পার হয়। কিন্তু রাতের বেলা বাজলো অন্য খেলা। রাতে তারা যখন তাঁবুর মধ্যে শুয়েছিল, তারা শুনতে পেল চতুর্দিক দিয়ে একদম মনে হয় যে গর্জন, ভীষণ আকাশ ফেটে গর্জন হচ্ছে চতুর্দিক দিয়ে, আর সেটি কুয়ার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। এই শব্দটা শুনে তারা 4 জনে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে তারা একটা বিশাল জিনিস দেখতে পারেন। তারা দেখতে পারেন কুয়ার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি কিমাকার একটা জিনিস উপরে উঠে আসছে, যে সেটি দূর থেকে মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু হাত পাগুলো ছিল খুবই চিকন আর নখগুলো ছিল বড় বড়। সেটি উঠে এসেই একদম ওদের যে তাঁবু ছিল, তাঁবুর চতুর্দিক দিয়ে খালি রাউন্ড করে ঘুরতেছে আর একদম সি 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 করে শব্দ করতেছে। রাত ঠিক 2টা। মরুভূমির চিরচেনা নীরবতা ভেঙে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। কোনো বাতাস ছিল না, গাছের পাতা নড়ার শব্দ ছিল না, কিন্তু চারপাশে বালির পাহাড়গুলো থেকে এক ধরনের চাপা ফিসফিসানি আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসাথে ফিসফিস করে কথা বলছে, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে যে ওরা বলছে পালাও পালাও পালাও। ঠিক তখনই তাদের দেখতে পেল যে তাদের জিপ গাড়ির, তারা যে গাড়ি দুটো নিয়ে গেছিলো, গাড়ির ইঞ্জিনগুলো নিচ থেকে স্টার্ট নেওয়া শুরু করলো। কোনো চাবি ছাড়াই গাড়ির ভেতরে ড্যাশবোর্ড এবং হেডলাইটগুলো জ্বলতে আর নিভতে শুরু করলো। গাড়ির রেডিও থেকে প্রচণ্ড কর্কশ শব্দে কোনো এক প্রাচীন ভাষায় মন্ত্র উচ্চারণের মতো শব্দ ভেসে আসতে লাগলো। ভয়ে 4 যুবক তাঁবু ছেড়ে গাড়ির ভেতরে নিয়ে আশ্রয়
নেয় এবং গাড়ি লক করে দেয়। গাড়ির কাছের বাইরে তখন ঘুটঘুরে অন্ধকার ছিল, কিন্তু তারা স্পেস অন্ধকারের মাঝে কিছু অবাধ গাড়ি চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। কাছের উপরে বাইরে থেকে কেউ যেন হাত দিয়ে আঘাত করছিল, কিন্তু বাইরে কোনো মানুষ ছিল না। আর ওদের যে গাইড আব্দুর রহমান ভাই ছিল, উনি ওদেরকে বারবার করে বলতেছেন এ জায়গাটা আর থাকা যাবে না, আমরা অন্য কোথাও যাই। কিন্তু ছেলেরা তাদের কথা যেন শুনতে পাচ্ছে না। ওরা এত বুঝাচ্ছে ওদেরকে যে আমরা এ জায়গায় আর থাকতে পারবো না, এই জায়গাটা আসলে ভালো না। কিন্তু কি আর করা, ওরা তো গাড়ির ভেতরে একদম মানে কঠিন একদম ভয়ে একদম আঁটো হয়ে সবাই বসে আছে। ওরা শুধু আল্লাহর নাম নিতেছে যে রাতটা যেন কোনোভাবে কষ্টভাবে ওরা পার করতে পারে। ওনারা আরও বুঝতে পারলো যে যেন এই যে মরুভূমিটা যেন এক জায়গায় স্থির হয়ে গেছে, আর কুয়োটে তাদের কেন্দ্র করে রেখেছে। কি আর করার, কিন্তু বাইরে যে শব্দ হয়েছিল এবং হঠাৎ করে ওরা অনুভব করলো যে ওদের গাড়ির ছাদের ওপর ধপ করে কি জানি পড়লো, এবং পড়ার সাথে সাথে ওদের একদম মানে আত্মা শুকিয়ে গেল। এরপর ওনার 5 জনে যে 5 গাইড এবং তারা ছিল 5 জনে গাড়ির দরজার গেট খুলে একদম যে যেদিকে পারলো দৌড় লাগালো জীবন বাঁচানোর জন্য। দৌড়াইতে ওরা কত সময় ধরে দৌড়েছে আসলে বোঝা যাবে না। আর তখন তো ছিল নভেম্বর মাস, আর ওদের ও জায়গার যে তাপমাত্রা খুবই ঠান্ডা ছিল। কিন্তু কি আর করার, কারণ ওদের জীবন বাঁচানোর জন্য ওরা একদম জোরে যে যেদিকে পারছে সেদিকে দৌড়েতে লাগলো। এখন দৌড়াতে এক সময় ওরা আর একটা জিনিস খেয়াল করলো যে ওরা যে দিক দিয়ে দৌড়াচ্ছে মনে হয় যে ওদের পিছনে শত মানুষ ওদেরকে ধরানোর জন্য এগিয়ে আসতেছে। এক সময় ওরা একদম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সকালবেলা ওদের যখন জ্ঞান ফেললো, তারা লক্ষ্য করলো তারা মরুভূমিতে আছে, কিন্তু মরুভূমির একটা গ্রামের মতো একটা জায়গায় রয়েছে, একটা বাড়িতে শুয়ে আছে। তারা 5 জনে আছে, 5 জনের জ্ঞান ফেলছে, কিন্তু ওদের শরীরে এক বিন্দু শক্তি নেই, কথা বলার মতো কোনো শক্তি নেই। শুধু যে ওনাদের গাইড আব্দুর রহমান, উনি শুধু ধীরে উনি শুধু কথা বলতে লাগলো। আর উনি একটা জিনিস খেয়াল করলো যে ওনাদের সামনে একজন মুরব্বি টাইপের মানুষ বসে আছে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, মনে হয় পরহেজগার মৌলভী সাহেবের মতো। উনাকে জিজ্ঞেস যে আপনারা কই ছিলেন, আর আপনাদেরকে আমরা তো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, আর আপনারা এ জায়গায় আসলেন কিভাবে? আব্দুর রহমান সাহেব আস্তে আস্তে ওনাদেরকে রাতের পুরো ঘটনা খুলে বললেন, আর বললেন যে আমরা এই বালুর পাহাড়ের মাঝখানে ছিলাম। তখন তো ওনার একদম ভয়ে যে ওই যে মুরব্বি যে গোছের টাইম, আর ওনার নাম ছিল মূলত আবু সালেহ। উনি একজন ও জায়গার মসজিদের একজন উনি ইমাম ছিলেন। উনি বললেন যে এই জায়গাটা খুবই খারাপ, এখানে আপনারা যে জায়গায় ছিলেন সেখানে কিন্তু একটা অভিশপ্ত কুয়া আছে। ওই কুয়ার ওখানে কিন্তু আগে মানুষ এখানে এসে কালো জাদু করত, এবং কালো জাদু করার কারণে এই জায়গাটা প্রচণ্ড একদম নিষিদ্ধ ছিল, এখানে লোকজন আসতে পারতো না। কিন্তু আমার জানা মতে একজন খুবই ভালো মানুষ সেই যে পিশাচটা ছিল, যেটা আপনারা কালকে রাতের বেলা দেখতে পাচ্ছেন, সেটাকে বন্দি করে ওই কুয়ার ভেতরে রেখে দিয়েছিল। আর ওদের মাঝখানে যে সুলতান নামে যে ছেলেটা ছিল, খুব সাহসী টাইপের, ও একটা জিনিস খেয়াল করলো যে তার উরু, সে যে চাবিটা নিয়েছিল তার উরুর পকেটে রাখছিল, সে মনে করলো যে তার চাবিটা গরম হয়ে ওই জায়গায় যে মাংস সহ একদম পোড়া সপ দাগ হয়ে গেছে। তখন ওই যে মুরব্বি আবু সালেহ
উনি ওনার কাছ থেকে চাবিটা নেন। চাবিটা নেওয়ার সাথে সাথে উনি বলেন যে আসলে এই চাবিটা নেওয়া তোমার একদম ঠিক হয় নাই, কারণ এটা সবচেয়ে একটা বিপদজনক কালো জাদুর ছিল, যেটা এইটার মাধ্যমে সেই পিশাচটাকে বন্দি করা হয়েছিল। তুমি আসলে এটা নিয়ে ঠিক করনি। শেখ সালেহ নিজে উনি সুলতানের কাছ থেকে খুব সাবধানে চাবিটি নিয়ে নেন এবং একটা কাপড় দিয়ে জড়ি ধরে উনি কুয়ার কাছে এসে কুয়ার মুখে দাঁড়িয়ে উনি পবিত্র কোরআনের আয়াতুল কুরসি, সূরা আল ফালাক, সূরা আল নাস পাঠ করতে থাকেন। ওখানে ওদের সাথে আরও অনেকজন লোক এসেছিল, ওনাদের বেদুইন জাতিগোষ্ঠীর যে গ্রামটা ছিল ওখান থেকে। এরপর শেখ সালেহ যখন চাবিটি কুয়ার ভেতর ফেলে দেন, তখন কুয়ার তলদেশ থেকে তীব্র একটা গরম বাতাসে হালকা উপরে উঠে আসে এবং এক মুহূর্তের জন্য চারিপাশের বালি কেঁপে ওঠে, যেন কোনো কিছু মাটির নিচে আবার বন্দী হয়ে গেল। যুবকরা একটু তাড়াতাড়ি সুস্থ হলেও ওদের শারীরিক ক্ষত দ্রুত সেরে উঠলেও তাদের যে মানসিক ট্রমা, এটা কিন্তু খুব সহজে কাটেনি। আর সুলতানের যে 2 হাতের তালু এবং উরুর সেই পোড়া দাগ কখনো আগের মতো ফিরে আসেনি। উনি অনেক রিয়াদে এসে উনি অনেক চিকিৎসা করছে, কিন্তু ওনার যে দাগটা উনি এখনও স্মৃতি হিসেবে উনি বয়ে বেড়ান। আর ওই সময় ওই যে আবু সালেহ যে ধর্মীয় ব্যক্তি ছিলেন, উনি তরুণদের সতর্ক করে বলছিলেন যে মরুভূমিতে যা কিছু পরিত্যক্ত তা কৌতূহলবশত কখনো স্পর্শ করবে না। তোমরা এইসব যাবা, ঘুরবা, দেখবা, কিন্তু এত কৌতূহল দেখানো ঠিক না। এরপর উনি ওনাদের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং কিছুটা সুস্থ হলে ওনাদেরকে রিয়াদে পাঠানোর ব্যবস্থা করেন। মূলত এটাই ছিল ঘটনা। ওই আব্দুর রহমান সাহেব উনি এই ঘটনাটাই ইয়াকুব ভাইয়ের কাছে শেয়ার করেছিলেন, আর ইয়াকুব ভাই আমাদেরকে এটা বলছেন। আমরা আজকে দর্শকদের মিডনাইট হরর এক্সপ্রেস যে আজকে যে আমাদের ফ্রাইডে এপিসোড 2 এর দর্শকদের সামনে আমরা এটা তুলে ধরলাম। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই রেমিটেন্স জোনদা ইয়াকুব ভাইকে এত সুন্দর একটা গল্প পাঠে দেওয়ার জন্য। সম্মানিত লিসেনার, আপনাদের কাছে যদি এরকম সুন্দর সুন্দর আপনাদের কাছে গল্প থাকে, আপনাদের জানা অথবা আপনাদের শোনা যদি ভয়ের এলিমেন্ট থাকে, এরকম গল্প আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের গল্পগুলো প্রচার করার জন্য। আর আমাদের এই অনুষ্ঠানটা আপনাদেরকে কেমন লাগলো জানাবেন, আপনারা কমেন্টস করবেন। আর একটা কথা, আমরা কষ্ট করে অনুষ্ঠান তৈরি করি। আপনারা আমাদের এই মিডনাইট হরর এক্সপ্রেস যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা সাবস্ক্রিপশান করে দেবেন। আর আমরা আশা করব প্রতিবারের মতো আমাদের সাথে সবসময় থাকবেন। সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।